আজকের ভিডিওতে মেনলি তিনটে প্লেয়ারকে নিয়ে আলোচনা করব, যাদের নিয়ে আমার মনে হয়েছে আলোচনা করাটার প্রয়োজন আছে। প্রথমে অবশ্যই লিস্টন কোলাসো, রবসান রবিনো এবং আমাদের সকলের প্রিয় দিমিত্রি পেট্রাডস। প্রথমে যদি চলে আসি লিস্টন কোলাসোকে নিয়ে, তাহলে লিস্টন কোলাসোকে নিয়ে একটা প্রবলেম কিন্তু প্রথম ম্যাচে আমি দেখতে পেয়েছি। সেটা হচ্ছে লিস্টন মেনলি ডান পায়ের প্লেয়ার। লিস্টনের যে বিষাক্ত শটগুলো ছিল, যেটার কারণে লিস্টন স্পেশাল ছিল মোহনবাগান টিমের জন্য আমাদের কাছে, সেটা কিন্তু লিস্টনের উইং দিয়ে গিয়ে ক্রস তোলা নয়। লিস্টন উইং থেকে ভেতরে কাট করে ঢুকে বক্সের বাইরে থেকে এমন কিছু শট মারত, যেটা পৃথিবীর বিখ্যাত গোলকিপাররাও হয়তো আটকাতে পারবে না। এবং লিস্টন যখন ক্রস করতো, সেই ক্রসটা অতটা অ্যাকুরেট হতো না, কারণ লিস্টন ক্রসটা তুললে জেনারেলি ক্রস তুলতো বাঁ পায়ে, এবং লিস্টনের বাঁ পায়ের অ্যাকুরেসি ডান পায়ের মতো অতটা মারাত্মক লেভেলের নয়। এবার লাস্ট ম্যাচে যেটা দেখা যাচ্ছে, লিস্টন উইং দিয়ে উঠছে, যেরকম জোরে দৌড়োয় সেইভাবেই জোরে দৌড়চ্ছে, পজিশনও পাচ্ছে। লিস্টন যে ক্রসগুলো তুলছে, সেটা যেহেতু ডান পায়ে তুলছে, ক্রসগুলোর অ্যাকিউরেসি কিন্তু অনেকটা বেড়েছে। কিন্তু লিস্টন এত বছর ধরে ডান পায়ে ক্রস তোলেনি, তাই পুরোপুরি একটা মারাত্মক লেভেলের ক্রসিং অ্যাকিউরেসি রাখতে তার একটু সময় লাগবে, কারণ এতদিনের একটা অনভ্যাস। তাও আমি বলবো লিস্টন লেফট সাইড থেকে যে ক্রসগুলো তোলে, তার থেকে রাইট সাইড থেকে অনেক বেটার ক্রস তুলতে পারে। কিন্তু লিস্টনের যে মেন অস্ত্রটা, যেটা কাট করে ভেতরে ঢুকে শট মারা, সেটা মারার ক্ষেত্রে প্রবলেমটা কী হচ্ছে, লিস্টন কাট করে ভেতরে ঢুকছে, কিন্তু সেই সময় তাকে বাঁ পায়ে শটটা মারতে হচ্ছে। ডান পায়ে নিয়ে গিয়ে মারার মতো সময় বা সেই রকম লেভেলের পজিশন লিস্টন পাচ্ছে না। এর ফলে ফ্রি কিক ছাড়া লিস্টনের পক্ষে ওই ধরনের বা ওই ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোল করাটা কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে প্রবলেম হয়ে যাবে। এখন প্রবলেম হচ্ছে লিস্টনের লেফট সাইডে খেলার অপশান কম যতক্ষণ রবসান খেলছে। তো লিস্টনকে যদি এই টিমে টিকে থাকতে হয় এবং উইঙ্গার হিসেবে খেলতে হয়, লিস্টনের কাছে রাইট আউট ছাড়া অন্য কোনো অপশান নেই। যার ফলে আমার ভয় লাগছে এই জায়গাটাতে লিস্টনের যে এক্সট্রা অর্ডিনারি ক্ষমতাগুলো ছিল, সেগুলো হয়তো লিস্টন আর দেখাতে পারবে না। লিস্টন একটা ভালো প্লেয়ার হয়ে যাবে, ভালো উইঙ্গার হয়ে যাবে, সেই কোয়ালিটি লিস্টনের সবসময়ই আছে, কিন্তু ওই এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিটা হয়তো আমরা আর নাও দেখতে পেতে পারি লিস্টনের কাছ থেকে, কারণ তার পজিশনের জন্য যতক্ষণ না তাকে আবার লেফট সাইডে ব্যাক করানো হচ্ছে, বা অন্তত লেফট থেকে একটু ভেতরে মাঝখান দিয়ে খেললেও লিস্টন ওই জায়গা থেকে শট নেওয়ার একটা ওপেনিংস পায়, কিন্তু পুরোপুরি রাইট সাইড থেকে কিন্তু লিস্টন ওই ওপেনিংসটা পাবে না। নেক্সট যদি চলে আসি রবসান রবিনোর খেলা নিয়ে কিছু বলার নিয়ে, একটাই ম্যাচ দেখেছি রবসান যেটা তার কাজ করার বা যেটা সে করবে বলে মাঠে নেমেছিল সেই রকমই সে খেলেছে। রবসান প্রচুর ওয়েট কমিয়ে ফেলেছে, রবসান দাড়ি ফাড়ি কেটে হ্যান্ডসাম লাগছে, একটা হিরো হিরো ভাব দেখা যাচ্ছে তার মধ্যে। কিন্তু বসুন্ধরা কিংসে খেলার সময় রবসান জানতো যে সে মাঝমাঠ থেকে কয়েকটা শট গোলের দিকে নেবে এবং তার শটে গোল আসতে পারে, কারণ বাকি প্লেয়াররা সেই রকম লেভেলেরও ছিল না। মিগুয়েল ছিল ঠিকই, কিন্তু এখানে রবসানের দায়িত্বটা পাল্টে গেছে। রবসানের মেন কাজই হচ্ছে স্ট্রাইকারকে বল ফিট করা এবং সুযোগ পেলে তবে শট করা। আগের দিন যেমন একটা জায়গায় দিমি যদি শট না মেরে রবসানকে পাস দিত, তাহলে হয়তো রবসান ওখান থেকে একটা গোল করে দিতে পারত। রবসানকে দেখে এমনি আমার কোনো জায়গায় কোনো খামতি বা খারাপ কোনো জিনিস লাগেনি, যেটা আমার মনে হয়েছে রবসানকে আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং রবসানকে আরেকটু বুঝতে হবে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে মিডফিল্ডের প্লেয়ার বিশেষ করে তার কতটা ভূমিকা থাকে বিদেশি প্লেয়ারদের, যেটা গ্রেগ স্টুয়ার্ট করতো। গ্রেগ স্টুয়ার্ট জানতো যে আমি এখান থেকে আমার সামনে প্লেয়ার রয়েছে, ওকে পাস দিলেও কিন্তু ওর পা থেকে বল বেরিয়ে যাবে, কেড়ে নেবে, তো আমাকে আরও একটু এগোতে হবে, 2-3 জনকে ড্রিবল করে এগিয়ে গিয়ে তারপর ফাইনাল পাসটা দিতে হবে, অথবা আমার নিজেকেই শট করতে হবে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা বা এই বোঝাটার প্রয়োজন আমার মনে হয়েছে এখনও রবসানের একটু দরকার। তবে রবসান টাইম পেলে ক্লিক করবে, এটা রবসানের খেলা দেখে কিন্তু মনে হচ্ছে। এবং লাস্টে যদি আসি দিমিত্রি পেট্রাডস, যাকে নিয়ে আমাদের প্রচুর আশা আকাঙ্ক্ষা রয়েছে, সমর্থকদের হিরো। গত 2 বছরে যে পারফরমেন্সটা সে করেছে, তার পারফরমেন্স অনেকটাই তলানিতে নেমে গেছিল। দিমি কিন্তু পুরনো ফর্মে ফেরার চেষ্টা তার দিক থেকে মরিয়াভাবে করে যাচ্ছে। আমার দেখে যে জায়গাটা মনে হয়েছে যে দিমিত্রি একটু বেশি প্রেশার নিচ্ছে শট করার ক্ষেত্রে, একটু আগে শট করে দিচ্ছে। আগে যেটা দেখা যেত যে দিমি একদম মানে যখন অপোনেন্ট ভাবছে দিমি হয়তো কাউকে পাস দেবে বা দিমি শট করবে না, ঠিক সেই সময় দিমি শটটা করতো, যার ফলে ওই আচমকা প্লাস বাঁকানো শট, যেটা গোলকিপারদের ক্ষেত্রে আটকানোটা মুশকিল হতো এবং দিমি অনেক বেশি গোল পেত।
কিন্তু যে কোনো কারণেই সম্ভবত একটা প্রেশার সে ফিল করছে, তাই সে ফাঁকা জায়গা পেলে, সুযোগ পেলেই শট করে দিচ্ছে এবং সে শট করার মুহূর্তে অপোনেন্ট কিন্তু প্রেডিক্ট করে ফেলছে যে দিমি শট করবে, অথবা দিমি যে পজিশন থেকে শট করছে সেই পজিশনটা কিন্তু 50-50, যে ওখান থেকে গোল হতেও পারে নাও হতে পারে। আগে কিন্তু দিমি যেখান থেকে শট করতো সেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা 80-90% ছিল, তখন দিমি শটটা করতো এবং গোলটা পেয়ে যেত। প্লাস আরও একটা ব্যাপার ছিল, দিমি যখন গোল পেতো তখন আমাদের টিমের স্কোরার হিসেবে মেনলি আমরা ফোকাস ছিলাম দিমির ওপর, যে দিমি গোল করবে, ম্যাক্সিমাম প্লেয়ার দিমির দিকেই পাস বাড়াতো, দিমি সুযোগ বুঝে শট করে গোলটা করে দেবে বলে। কিন্তু এখন টিমের সিচুয়েশন সেটা নয়, এখন টিমের কিন্তু মেন স্কোরার হচ্ছে আমাদের জেমি ম্যাকলারেন। ফলে কোচের নির্দেশও থাকবে যে জেমি যদি খালি জায়গায় থাকে, জেমিকে বল দেওয়ার যদি সুযোগ থাকে গোলের মধ্যে, মানে পেনাল্টি বক্সের মধ্যে, তাহলে যেন দিমি জেমিকেই পাস দেয়। আর এই জায়গায় দিমির পারফেক্ট শট নেওয়ার ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম বা ডিসিশন মেকিংয়ের প্রবলেম হয়ে যাচ্ছে, যার ফলে আমরা দেখছি দিমি শট নিচ্ছে ঠিকই, কিন্তু তার থেকে ফ্রুটফুল রেজাল্ট আসছে না, বা দিমি যে শটগুলো নিচ্ছে ম্যাক্সিমাম শট ডাইরেক্ট গোলে না গিয়ে কোনো অপোনেন্ট প্লেয়ারের গায়ে বল লেগে ডিফ্লেক্ট হচ্ছে, যেটা কিন্তু আগে হতো না। তো দিমির ক্ষেত্রে আমার মনে হয়েছে দিমি যদি একটু প্রেশার ছাড়া খেলে, মাথা থেকে প্রেশারটা নামিয়ে নিজের মতো করে খেলে, একটু ঠান্ডা মাথায় খেলে, একটু ওয়েট করে পারফেক্ট সুযোগ দেখে তারপর শট নেয়, তাহলে দিমি কিন্তু আবার পুরনো জায়গায় ফিরে যেতে পারে। তো আমার মনে হয়েছিল এই তিনজন প্লেয়ারকে নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে প্রথম ম্যাচটা দেখার পর, তাই এই তিনজনের পারফরমেন্স নিয়ে একটু আলোচনা করলাম। আর সকলকে রিকোয়েস্ট করব এখন কটা দিন অন্তত একটু লাইক করবেন যাতে ভিডিও রিচটা একটু বাড়ে। তো এই ভিডিওতে এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।